আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। আমি মনিরুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণী এবং যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য। তোমরা জানো যে মানবিক শাখার জন্য পরিণীতি সাবজেক্টটা কতটা গুরুত্বপূর্ণ। পরিণীতি সাবজেক্টের প্রথম অধ্যায়ের আমরা মূলত টাইপ 1 এবং টাইপ 2 শেষ করছি আগের ভিডিওতে। এখন আমরা শুরু করব হচ্ছে টাইপ 3। টাইপ 3 হচ্ছে মূলত আমরা জানো আমাদের এমসিকিউটা দুইটার ক্যাটাগরিতে ভাগ করা। প্রথমত হচ্ছে 3 নম্বর স্টার অর্থাৎ 3 স্টার যেটা, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা মানে পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99%। আর যেটা 2 স্টার সেটা মনে করো 80% আসার সম্ভাবনা। তো আমাদের প্রশ্ন ক্যাটাগরি হচ্ছে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 3 নম্বর যে সকল স্টারগুলো আছে সেই সকল স্টারগুলো। তো আমরা এখন টাইপ 3 নিয়ে আলোচনা করব। টাইপ 3-এ আমাদের এমসিকিউ আছে হচ্ছে কত, 15টা। ঠিক আছে, ওকে আমরা শুরু করি। দেখো 25 নম্বর এমসিকিউটা দিয়ে শুরু করি। 25 নম্বর এমসিকিউটা হচ্ছে, দেখো বলছে সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে, উক্তিটি কার? দেখো বলছে সন্তান জন্মদান, লালন পালন ও সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে, উক্তিটি হচ্ছে ম্যাকাইভারের। উক্তিটি হচ্ছে কার? উক্তিটি হচ্ছে ম্যাকাইভারের। ওকে, দেখো এটা অনেকবার পরীক্ষা আসছে। এই যে এটা হচ্ছে মানে রাজশাহী বোর্ডে আসছিল এটা গতবারও, দেখো অনেকবার পরীক্ষাতে আসছে। এরপরে দেখো পরিবারের সংজ্ঞা কে দিয়েছেন, এটা একই কোশ্চিন। পরিবারের সংজ্ঞা দিয়েছে হচ্ছে ম্যাকাইভার। ঠিক আছে, পরিবারের সংজ্ঞা কে দিয়েছে? পরিবারের সংজ্ঞা দিয়েছে হচ্ছে ম্যাকাইভার। এটা একটু পড়ো, হ্যাঁ, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এরপরে দেখো পরিবারের শ্রেণী বিভাগ করার ক্ষেত্রে নিচের কোন নীতিটি প্রযোজ্য? বলছে কি পরিবারের শ্রেণী বিভাগ করার ক্ষেত্রে নিচের কোন নীতিটি প্রযোজ্য? আমরা জানি হচ্ছে পরিবারের বংশগণনা ও নেতৃত্ব। দেখো বলছে বংশগণনা ও নেতৃত্ব যদি কোনো জায়গায় থাকে তাহলে সেখানে আমরা পরিবারের শ্রেণী বিভাগটা করতে পারবো। ঠিক আছে, পরিবারের শ্রেণী বিভাগের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বংশগণনা ও নেতৃত্ব। এরপরে দেখো 28 নম্বর, 28, দেখো 28 খেয়াল করো। বলছে দেবব্রতের মা পরিবারের কর্তৃত্ব করেন। কি বলছে? দেবব্রতের মা পরিবারের কর্তৃত্ব করেন যে মা কথাটি এখানে চলে আসছে। দেবব্রতের পরিবারের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? দেবব্রতের পরিবারের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? যেহেতু তার মা করতেছে তাহলে আমরা জানি মাতৃতান্ত্রিক পরিবার একটি গাঢ় ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে আছে, সেটি হচ্ছে কি বলতো? গাঢ় পরিবারদের মধ্যে কি মাতৃতান্ত্রিক পরিবার রয়েছে। দেখো আমাদের প্রশ্নে বলতেছে হচ্ছে যে মা পরিবার কর্তৃত্ব করেন কোনটা? আমরা জানি গাঢ় পরিবার হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার, তাহলে আনসার হচ্ছে গাঢ় পরিবার। ওকে, এরপরে দেখো বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর কিছু অংশের পরিবার হলো, বলছে বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর কিছু অংশের পরিবার হলো মাতৃতান্ত্রিক। ঠিক আছে, কি কিছু অংশের পরিবার হচ্ছে মাতৃতান্ত্রিক। ওকে, কিছু অংশের পরিবার কি মাতৃতান্ত্রিক। এরপরে দেখো পরিবারের গঠন কাঠামোর ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? পরিবারের কাঠামো এবং গঠনের ভিত্তিতে পরিবারকে হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। একটার নাম হচ্ছে একক পরিবার আর একটার নাম হচ্ছে যৌথ পরিবার। ঠিক আছে, এটার আনসার হচ্ছে 4। একটা হচ্ছে কি, একটার নাম হচ্ছে একক পরিবার। ঠিক আছে, একটার নাম হচ্ছে একক পরিবার, একটা হচ্ছে একক পরিবার আর একটা হচ্ছে যৌথ পরিবার। ওকে, এই দুইটা কাঠামোতে পরিবারটা গঠিত হয়। এরপরে দেখো মা বাবা ভাই বোন নিয়ে গঠিত হয় কোন পরিবার? মা বাবা ভাই বোন নিয়ে গঠিত হয় হচ্ছে একক পরিবার। মা বাবা ভাই বোন নিয়ে গঠিত হচ্ছে একক পরিবার। এরপরে দেখো বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবারকে হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এই তিনটার নাম আমি লিখে দিচ্ছি। এক নম্বর হচ্ছে একপত্নিক পরিবার। ঠিক আছে, একপত্নিক পরিবার। এরপর হচ্ছে বহুপত্নিক পরিবার আর একটা হচ্ছে কি বহুপতি পরিবার। ঠিক আছে, বহুপতি পরিবার। এই তিনটা হচ্ছে কি, এই তিনটা হচ্ছে তোমার বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবার গড়ে ওঠে। ওকে, ঠিক আছে, একপত্নিক পরিবার, বহুপত্নিক পরিবার আর হচ্ছে বহুপতিবার। আমরা জানি পতি শব্দের অর্থ কি জানো? পতি শব্দের অর্থ
তোমরা বাংলা ব্যাকরণে পড়ছো, পতি শব্দের অর্থ হচ্ছে স্বামী, অর্থাৎ বহুপতি মানে যে নারী একের অধিক বিবাহ করে তাকে বলা হচ্ছে বহুপতিপার, ঠিক আছে, বহুপতি পরিবার। এবার 33 নম্বরটা দেখো, বৈবাহিক সূত্রের ভিত্তিতে গড়ে ওঠা পরিবার কোনটি? বৈবাহিক সূত্রের ভিত্তিতে গড়ে ওঠা পরিবার হচ্ছে বহুপত্নিক পরিবার, ঠিক আছে, বহুপত্নিক পরিবার। বৈবাহিক সূত্রের ভিত্তিতে গড়ে ওঠা পরিবার হচ্ছে বহুপত্নিক পরিবার। এরপর দেখো, আমাদের সমাজে কোন ধরনের পরিবার বেশি দেখা যায়? আমাদের সমাজে সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে একপত্নিক ও পিতৃতান্ত্রিক। ওকে, আমাদের প্রশ্নের আনসার হচ্ছে ক নম্বরে পেয়ে গেছি, একপত্নিক ও পিতৃতান্ত্রিক। এই পরিবারটা আমাদের সমাজে সবচেয়ে কি বেশি দেখা যায়, ঠিক আছে। একপত্নিক মানে কি, একটু আগে আমি একটু ব্যাখ্যা করে দিয়েছি। একপত্নিক হচ্ছে যে পুরুষ একটি মাত্র নারীকে বিয়ে করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে যে সংসার পরিচালনা করে বা সংসার গঠন করে তাকে বলা হচ্ছে একপত্নিক পরিবার। আর পিতৃতান্ত্রিক পরিবার কোনটি? পিতৃতান্ত্রিক পরিবার হচ্ছে তোমার বাবা যে পরিবারের প্রধান কর্তা সে পরিবারকে বলা হয় পিতৃতান্ত্রিক পরিবার। আমাদের দেশে কিন্তু এই পরিবারটাই বেশি। আমাদের দেশে কিন্তু তোমার ওই হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবারের খুব কম দেখা যায়, ঠিক আছে। গারোদের মধ্যে, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে এই পরিবারটা সবচেয়ে বেশি দেখা যায়। এরপরে দেখো, এরপরে 35 নম্বরটা খেয়াল করো, বলছে কোন পরিবারটি বাংলাদেশে দেখা যায় না? কোন পরিবারটি বাংলাদেশে দেখা যায় না? বহুপতি পরিবার। বহুপতি পরিবার বাংলাদেশে খুব কম দেখা যায়, ঠিক আছে। বহুপতি পরিবার কি বাংলাদেশে খুব কম দেখা যায়। এরপর দেখো 36 নং, অনিকার পিতার নাম অসীম, তাদের পরিবারে তার পিতার ভূমিকায় মুখ্য। তার পিতা শেষ বয়সে এসে একাধিক স্ত্রী গ্রহণ করেছেন, এ ধরনের পরিবারকে বলা যায়। দেখো এখানে খেয়াল করে বলতেছে অনিকার পিতার নাম অসীম, তাদের পরিবারের তার পিতার ভূমিকায় মুখ্য। এখানে যেহেতু পিতার কথা বলতেছে তার মানে এটা অবশ্যই পিতৃতান্ত্রিক পরিবার হবে, ঠিক আছে। এ ধরনের পরিবারকে বলা যায় মাতৃতান্ত্রিক পরিবার, বহুপত্নিক পরিবার না পিতৃতান্ত্রিক পরিবার? দেখো এটা হচ্ছে বহুপত্নিক পরিবার, কারণ আমরা কিন্তু প্রথমে পড়েছি হচ্ছে যে তার বাবা একাধিক স্ত্রী গ্রহণ করছে। কি করছে? একাধিক স্ত্রী গ্রহণ করছে। একাধিক স্ত্রী গ্রহণ করলে কি হয়ে যায়? সেটা হচ্ছে বহুপত্নিক হয়ে যায়, ঠিক আছে। বহুপত্নিক মানে কি, যে পুরুষ একের অধিক বিবাহ করে সংসার পরিচালনা করে তাকে হচ্ছে বহুপত্নিক পরিবার বলে। আর পিতৃতান্ত্রিক যেহেতু ওই যে আমরা পড়লাম যে তার বাবা পিতার পরিবারটি পরিচালনা করে, তার বাপ পরিচালনা করলে তার কি হচ্ছে? পিতৃতান্ত্রিক হচ্ছে না। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 2 ও 3। দেখুন 2 ও 3 কোথায় আছে? 2 ও 3 আছে হচ্ছে গয়ে, ঠিক আছে। 2 ও 3 কোথায় আছে? 2 ও 3 হচ্ছে গয়ে আছে। তাহলে এটা বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার, আমি তো বুঝাইলাম যে একটা প্রশ্ন কি জানো, এখানে প্রথমত তোমার বুঝতে হবে দুইটা ভাবে। একটা দেখো, যেহেতু পরিবার তার পিতার কথা বলতেছে, কারণ পিতা মানে আমরা জানি সেটা পিতৃতান্ত্রিক হবে, এবং তা আমরা জানি একাধিক বিয়ে করছে। একাধিক বিয়ে করছে কারা? বাংলাদেশে যারা একাধিক বিয়ে করে তাকে বহুপত্নিক বলা হয়, ঠিক আছে। তাহলে আমাদের দুইটা পাইলাম কোথায়? 2 এবং 3-এ পাইলাম। তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে 2 ও 3। ওকে, এরপরে দেখো, উদ্দীপকটি পড়ে 37 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটা পড়ি, দেখো উদ্দীপকটা বলছে শিমুলের সহপাঠী কাস্তা। শিমুলের কাস্তা হোক বা কান্তা হোক, এখানে একটু মিস্টেক হতে পারে। যাক, আমরা পড়ি হচ্ছে শিমুলের সহপাঠী হচ্ছে কাস্তা। শিমুলের পরিবারটি তার বাবার নেতৃত্বে পরিচালিত হয়। ওকে, আমাদের কোশ্চেনটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। মানে তা আমরা ধরে নিয়েছি তার বাবা আসছে, তার মানে বাবা যেহেতু আসছে তার মানে সেটা পিতার কথাই বলবে। তাহলে বলি শিমুলের পরিবারটি কোন ধরনের পরিবার? যেহেতু তার বাপ পরিবারটা কি পরিচালনা করতেছে তাহলে সেটা পিতৃতান্ত্রিক পরিবার। ওকে, এরপরে দেখো, এরপরে বলছে আবিরের পিতামাতা দুজনই চাকরিজীবী, সে পিতামাতা ও দাদা দাদির সাথে বসবাস করে। পিতার মতামত অনুযায়ী সংসার, দেখো মতামত অনুযায়ী সংসার 38 নম্বর, দেখো পিতামাতার কথা অনুযায়ী সংসার পরিচালিত হয়। অপরদিকে অশোকের মা হাঁস মুরগি পালন করে সংসার চালায়। অপরদিকে কি করছে? অশোকের মা হাঁস মুরগি পরিচালনা করে সংসারটা পরিচালনা করতেছে। অবসরে তিনি অশোককে লেখাপড়া শেখান। কি করতেছে? অবসরের সময় তিনি আবার অশোককে লেখাপড়াও শেখাচ্ছেন। তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে আবিরের পরিবার কোন ধরনের পরিবার? আবিরের পরিবারটা হচ্ছে আবার উদ্দীপকটা পড়তে হবে। আবিরের পরিবারটা হচ্ছে 38 নম্বর। আবিরের পরিবার, দাঁড়া একটু উদ্দীপকটা পড়ি যেহেতু উদ্দীপকটা ভুলে গেলাম। আবিরের পিতামাতা দুজনই চাকরিজীবী, সে পিতামাতা ও দাদা দাদির সাথে বসবাস করে। পিতামাতার মতামত অনুযায়ী, আবিরের পিতামাতা দুজন চাকরিজীবী, পিতার মাতার মতামত অনুযায়ী
মতামত অনুযায়ী পরিচালিত হয়, পিতামাতার মতামত অনুযায়ী যেহেতু পরিচালিত হয়। অপরদিকে অশোকের মা হাঁস মুরগি পালন করে। তাহলে আবিরের পরিবারটা কি? 38 নাম্বার হচ্ছে তোমার পিতৃতান্ত্রিক পরিবার, ঠিক আছে, পিতৃতান্ত্রিক পরিবার। আবিরের পরিবারটি হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার। এরপরে দেখো, এবার হচ্ছে 39, অশোকের পরিবার এ ধরনের কর্মকাণ্ডের ফলে কি হচ্ছে? অশোকের পরিবারের এ ধরনের কর্মকাণ্ডের ফলে অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধি পাবে, শিক্ষার প্রসার ঘটবে, না নারীর ক্ষমতা বৃদ্ধি পাবে? দেখো অশোক যে কাজটা করতেছে এটার ফলে কি হবে? এটার পরে তিনটাই ঘটবে, ঠিক আছে। এটার ফলে কি হবে? এটার ফলে হচ্ছে তিনটাই ঘটবে, অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধি পাবে, শিক্ষার প্রসার ঘটবে এবং নারীর ক্ষমতা বৃদ্ধি পাবে, ঠিক আছে। এটার ফলে অশোকের ফ্যামিলিতে তিনটাই ঘটবে। তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে 1, 2 এবং 3, ঠিক আছে। রাইট আনসার হচ্ছে কি? 1, 2 এবং 3। পরিবার গঠনের একটি গুরুত্বপূর্ণ কাজ বিবাহ। উদ্দীপকটা ভালো করে খেয়াল করো। পরিবার গঠনের একটি গুরুত্বপূর্ণ কাজ বিবাহ। একজন পুরুষ ও একজন নারী বিবাহ করে পরিবার গঠন করে। আমরা জানি বাংলাদেশের প্রেক্ষাপটে এটাই প্রচলিত আছে যে একজন নারী এবং একজন পুরুষকে বিয়ে করে সংসার করতেছে। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় একপত্নিক পরিবার। তাহলে এটা আমাদের রাইট আনসার হচ্ছে একপত্নিক পরিবার। ওকে, আমি আগেই দিয়ে রাখছি, দেখো এটা রাইট আনসার হচ্ছে একপত্নিক পরিবার। ওকে, তাহলে আমাদের টাইপ 3-এর এমসিকিউ হচ্ছে এখানে শেষ। আমরা আবার এরপরে টাইপ 4-এর নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।